বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর শাওন রয়েছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা বেসিক কম্পিউটার অ্যান্ড গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে চতুর্থতম ক্লাস করব। আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে উইন্ডোজ 10 এর অপারেটিং সিস্টেম নিয়ে, এর সেটিংস গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা অলরেডি এই স্লাইডগুলো করেছি। আমরা গত ক্লাসে অ্যাকাউন্ট সেটিং, সিস্টেম সেটিং, ডিভাইস সেটিং এগুলো বলেছিলাম। তো এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ডেস্কটপে। ওকে, আমরা সবগুলোকে মিনিমাইজ করছি। তো এটা হলো আমাদের ডেস্কটপ। আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব তো অবশ্যই। দেন আমরা চলে যাব হলো আমাদের সেটিংস এর জায়গাটাতে চলে যাব। আচ্ছা, সবার প্রথমে আমরা একটু মাউস নিয়ে কথা বলে নিব আপনাদের সাথে। আমরা এখানে অনেকে আছি যে মাউস সম্পর্কে জানি বা মাউসের ব্যবহার সম্পর্কে জানি, কিন্তু আবার অনেকে আছি যে এখন আমরা মাউসের বিষয়টাতে ক্লিয়ার না, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার না। যেহেতু আমরা বেসিক কম্পিউটারের কোর্স, আপনাকে মাউস ধরা জানতে হবে ভালো করে, এক। দ্বিতীয়ত হলো আপনাকে কম্পিউটার অপারেটিংটা মাস্ট জানতে হবে। আমরা বেসিক কম্পিউটার কোর্সে যদি আমাদের কম্পিউটারের একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনপুট ডিভাইস যেটাকে আমরা বলি মাউস, এটা সম্পর্কে যদি একটু ব্যবহারটা না জানি তাহলে কেমন হয়ে যায়। তাহলে আসেন যে আমরা একটু মাউসের ছবিটা দেখি। আমরা জানি যে মাউস মানে হলো ইঁদুর, তাই না? তো মাউস লিখে সার্চ করলে আমরা ইঁদুরকে পাবো। সো আমাদের মাউসটা ইঁদুরের মতো দেখতে, যার কারণে এটার নামকরণটা কিন্তু সেভাবে করা হয়েছে। সো মাউস যারা আছে বা কারো যদি নষ্ট হয়ে থাকে, কেউ যদি কেনার চিন্তা ভাবনা করেন, তাহলে আমি প্রিফার করবো আপনারা A4 টিচ ব্র্যান্ডের মাউসটা কিনবেন। আমরা যদি একটু সার্চ করি A4, A4 টিচ মাউস, কারণ এই মাউসটা ব্যবহার করে আপনারা অনেক সুবিধা পাবেন এবং এটাতে অনেকগুলো নর্মালি মাউসগুলো থেকে কিছু ফিচার পাবেন আপনারা। ওকে, তাহলে আমরা একটু মাউসটা একটু ওপেন করছি আর ইমেজটা। মাউসের একটু বেসিক কিছু ব্যবহার আমরা একটু জানবো আজকে। আমরা তো সবাই জানি যে মাউসের ব্যবহার জানি, তারপর একটু ডিফারেন্ট ভাবে একটু জানার চেষ্টা করি। আচ্ছা, আপনারা জানা আছেন, সবাইকে একটু আনমিউট করার পারমিশন দিচ্ছি। আপনারা বলেন মাউসের মধ্যে টোটাল কয়টা বাটন আছে, বলতে পারবেন কে? একটু হ্যান্ড রাইজ করেন, মাউসের মধ্যে টোটাল কয়টা বাটন আছে? হ্যান্ড রাইজ করেন, কেউ কি জানেন যে মাউসের মধ্যে টোটাল কয়টা বাটন আছে? একটু হ্যান্ড রাইজ করেন। ওকে জি, ইসরাফিল ভাই, জি আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। কয়টা বাটন আছে একটু কাইন্ডলি বলেন আপনি। মাউসের ভিতরে সাধারণত তিনটা বাটন আছে, তিনটা বাটন আমি যতটুকু জানি। তিনটা থাকে, ওকে ঠিক আছে। তিনটা বাটন কি কি বলতে পারবেন? লেফট, রাইট, আর মাঝখানে এই যে হুইল, তাই তো? চারটার পাশে একটা বাটন থাকে। আচ্ছা, আপনি হুম, তিনটা বলেছেন, একটা হলো লেফট, একটা রাইট, একটা হলো সেন্ট্রালে যে আমাদের হুইল করি, তাই তো, হুইল বাটনটা। জি জি জি। ওকে। আচ্ছা, এর বাইরে আর কেউ কিছু জানেন? একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে। এখন আপনারা আমার থেকে বেশি জানতে পারেন, তাহলে আপনাদের কাছে আমার শেখা হবে। কারণ আমি বলেছি যে ক্লাসগুলোতে শুধু আমি আপনাদের শেখাবো বিষয়টা এমন নয়, আপনাদের কাছেও আমার অবশ্যই শেখার আছে। ওকে, তার মানে আমরা জানি যে মাউসের বাটন তিনটা। এটা সবাই আমরা মোটামুটি জানি, এই যে মাউসের মধ্যে তিনটা বাটন থাকে। কিন্তু মাউসের মধ্যে তিনটা বাটন না, আপনাদেরকে যদি বলি মাউসের মধ্যে পাঁচটা বাটন আছে। কয়টা বাটন আছে বলেন তো? সবাই একটু কথা বলবেন। বলেন, মাউসের মধ্যে কয়টা বাটন আছে বলেন। পাঁচটা। পাঁচটা আছে। পাঁচটা। কখনো শুনেছেন? না, জি, আচ্ছা। তবে তিনটা। শুনেছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আজকে এই পাঁচটা বাটন কোথায় আছে, এগুলোর কাজ কি একটু জেনে দেন আমরা মেইন ক্লাসের দিকে যাব। ওকে আসেন,
আমরা A4 টিচের মাউসটা দেখতে পাচ্ছি। আসেন মাউসটাকে একটু বড় করে দেখার চেষ্টা করি। A4 টিচ এই মাউসটাকে দেখি। আমরা রকমারিতে চলে গিয়েছি। আশা করি রকমারি থেকে আপনারা কেনাকাটা করেন। রকমারি আমার পছন্দের একটা সাইট, ভালো লাগে। তো এই যে আমরা মাউসটা দেখতে পাচ্ছি, দেখেন এই মাউসটা আপনাদের সামনে জুম হয়ে দেখা দিচ্ছে। আমরা সচরাচর জানি আমাদের মাউসটাকে তো আমরা ধরি কিভাবে, মাউস ধরার যে পজিশনটা এটা আমরা সবাই জানি। আচ্ছা, আমরা যদি লিখে সার্চ করি মাউস ক্যাচিং সিস্টেম, আমরা ইমেজ দিয়ে দেখি মাউস ধরার নিয়ম, মাউসটা আসলে কিভাবে ধরতে হয়। আর বাবা, এখানে ইঁদুর ধরার নিয়ম চলে এসেছে। একটু বাংলায় লিখি, দেখছেন একেবারে আমাদের কাছে ইঁদুরের কম্পিউটারের মাউস লিখতে হবে, মাউস ধরার নিয়ম আমরা সবাই জানি ধরতে। আচ্ছা, তারপর আমরা একটু দেখি, যে দেখেন আমাদের মাউসটা যে ধরার নিয়মটা, একটা ছবি আছে এখানে দেখাচ্ছে। তার মানে আমরা কিন্তু মাউসটা সচরাচর ধরে থাকি হলো এইভাবে, ঠিক এভাবে ধরে থাকি। এবং আমাদের যে বৃদ্ধাঙ্গুলির পাশের যে দুইটা আঙ্গুল আছে, ঠিক আছে, এই দুইটা আঙ্গুল দিয়ে আমরা মূলত একটা আঙ্গুল রাখি হলো লেফট লেফট সাইডে, মাঝখানে হুইলটা ফাঁকা রেখে তারপরে একটা আঙ্গুল রাখি আমরা রাইটে, তাই না? দেন হলো আমাদের যে দুইটা আঙ্গুল আছে এটা আমরা সাইডে সুন্দর করে বসিয়ে রাখি। এখন আমাদের এই মাউসের মধ্যে যেটা আমরা রাইট পাশে একটা বাটন আছে, এটাকে আমরা বলি রাইট বাটন বলি, বা এটা দিয়ে আমরা কি করি, রাইট ক্লিক করে থাকি, তাই না? রাইট ক্লিক বা সিঙ্গেল ক্লিক করে থাকি। এবং দেন হলো আমাদের রয়েছে লেফট পাশে, অর্থাৎ বাম পাশে একটা বাটন আছে যেটা দিয়ে আমরা ক্লিক করে থাকি, এবং এটা দিয়ে আমরা ডাবল ক্লিকও করে থাকি। তাহলে দেখেন আমরা যদি এখন ক্লিক এবং ডাবল ক্লিকের দিকে যাই, সো আমি এখান থেকে ভিউ থেকে আমার শো ডেস্কটপ আইকন গুলো করে দিচ্ছি, তাহলে ডেস্কটপে আমার যে ফাইলগুলো আছে এগুলো শো করবে। ওকে, এখন আসেন আমরা মাউসের যদি আমি রাইট বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমাদের এটাকে অপশন বাটন বলে। এটাকে মনে রাখবেন, মাউসের যে রাইট পাশে রাইট বাটনে আমরা যখন ক্লিক করি সেটাকে বলা হয় রাইট ক্লিক, বা এবং এই ক্লিকের মাধ্যমে আমরা এটাকে অপশন বাটনও বলতে পারি, কেননা আমরা যেখানে ক্লিক করব সেখানকার রিলেটেড অপশন দেখাবে। যেমন আমি ফাঁকা জায়গায় ক্লিক করছি ডেস্কটপের, এখানে আমাকে ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, পেস্ট, পেস্ট শর্টকাট ইত্যাদি বিষয়গুলো দেখাচ্ছে। কিন্তু দেখেন আমি যদি এখন এই জুম অ্যাপস এর এখানে যদি আমি রাইট ক্লিক করি, তাহলে কিন্তু আমার অপশনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন রয়েছে ওপেন, ওপেন ফাইল লোকেশন, অ্যাড টু অ্যাডসিভ থেকে ইত্যাদি এক্সেট্রা। তারপরে আমি যদি দিস পিসিতে গিয়ে ক্লিক করি, দেখেন এখানকার অপশনটা কিন্তু আলাদা। তার মানে আমার যেখানে যে অপশনটা প্রয়োজন সেখানে সেই অপশনগুলো কিন্তু আমার সামনে চলে আসে। তার মানে এটাকে আমরা অপশন বাটনও বলতে পারি। এখন আসেন আমরা যদি কোন একটা ফাইলকে ওপেন করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি দেখেন যে আমার এই ছবিটাকে ওপেন করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, আমরা করি কি একটা ক্লিক করি আগে। কারণ ক্লিক করি কি দিয়ে, আমরা লেফট বাটন দিয়ে ক্লিক করাটাকে ক্লিক করা বুঝি। আমরা কিন্তু চাইলে এটা আপনার ডিরেক্টলি আমরা কি করতে পারি, এই যে রাইট বাটনে ক্লিক করো আর ডিরেক্ট আমরা অপশনে চলে যেতে পারি, এখান থেকে আমরা জাস্ট ওপেনে ক্লিক করতে পারি। তাহলে একটা অপশন হলে কি, আমরা সচরাচর যেটা করি একটা ক্লিক করি, ক্লিক বলতে হলো লেফট ক্লিক করার পর কি করি, রাইট বাটন ক্লিক করি। যারা আমরা একটু সময় বেশি নিতে চাই, গিয়ে আমরা এখান থেকে ওপেন করি। ওপেন যখন করব দেন আমার হলো এই পিকচারটা ওপেন হবে, ওপেন হলো। আবার আমরা যারা একটু স্মার্টলি কাজ করতে চাই, তারা কি করব, আমরা এখানে গিয়ে কি করব, ডাবল ক্লিক করব। তাহলে এই যে ডাবল ক্লিকটা কি, ডাবল ক্লিক বলতে আমরা আমাদের মাউসের যে লেফট বাটনটা, অর্থাৎ লেফট ফিঙ্গারের মধ্যে যে বাটনটা আছে সেটা পরপর দুইবার ক্লিক করা, অর্থাৎ শব্দটা এরকম হবে বারবার, মানে হলো ডাবল ক্লিক, পরপর দুইটা ক্লিক করব র্যান্ডমাইজলি। তাহলে এটাকে আমরা ডাবল ক্লিক বলে যে কোনো জিনিস ওপেন করতে পারি।
আবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমি এখানে একটা ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেও কিন্তু আমি এই ফাইলটাকে ওপেন করতে পারি। তাহলে দেখেন বেশ কয়েকটা এখানে উপায় আমরা কিন্তু ক্লিক করলাম। আমরা এইভাবে করে কিন্তু ফাইলগুলো ওপেন করতে পারি। আপনার হাতে যদি মাউস না থাকে, আপনি চাইলে কিবোর্ড দিয়েও কিন্তু এইভাবে ইন্টার প্রেস করে যে কোনো ফাইলকে ওপেন করতে পারবেন। সো এখন আমরা ক্লিক এবং রাইট লেফট ক্লিক, রাইট ক্লিক, ডাবল ক্লিক, এটা সম্পর্কে আমরা কিন্তু অবগত হলাম। এবং দেখেন আমরা সবসময় কি করি, যে মনে করি, আচ্ছা এখানে একটা ক্লিক করি, আচ্ছা এটা ওপেন হলো। আচ্ছা, আমরা আরেকটা বাটন আছে আমাদের, যেটা আমরা তৃতীয় বাটন হিসেবে জানি, সেটা হলো হুইল। আমাদের মাউসের মাঝখানে একটা হুইল আছে, সেটা দিয়ে মূলত আমরা কি করে থাকি, স্ক্রোল করে থাকি। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি এখানে এই ওয়েব পেজটাতে আছি, এখানে আমি যে হুইলটা ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রোল করছি, নিচের দিকে যাচ্ছি, তাই না? তো আমি চাইলে এখানে ড্রাগ করতে পারি। সো ড্রাগ করাটা কি, ড্রাগ করা বলতে আমরা বুঝে থাকি যে মাউসের কোন বাটনটা, লেফট বাটনটা চেপে ধরে আমি এইভাবে না ছেড়ে দিয়ে এখানে টানতেছি নিচের দিকে, এটাকে ড্রাগ করা বলে। আমি যদি কোনো একটা ফাইল করতে চাই, ফর এক্সাম্পল কন্ট্রোল শিফট এন দিয়ে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, রিফ্রেশ দেই, কি করবো, কন্ট্রোল শিফট এন প্রেস করব, তাহলে আমার একটা নতুন ফোল্ডার হলো। ঠিক আছে, তো ফোল্ডারটার নাম ওকে দিলাম। ওকে, তো এই ফোল্ডারটাতে আমরা কি করতে পারি, কোনো বিষয় যদি কপি করতে চাই, কপি পেস্ট করতে চাই, তো আমরা সাধারণত কি করি, ধরেন যে আমি এই ছবিটাকে কপি করে এখানে নিব, তাহলে কি করে, রাইট বাটন ক্লিক করে কি করি, কপিতে যাই, তাই না? কপি করে দেন এখানে এসে আবার রাইট বাটন ক্লিক করে পেস্ট করি, রাইট বাটন ক্লিক করে লেফট বাটন প্রেস করে আমরা কি করি, পেস্ট করি। আচ্ছা, তো এটা একটা করি। আবার আরেকটা করি কি, আমরা যে এইখান থেকে ড্রাগ করতে পারি। যেমন দেখেন আমি এখন লেফট বাটন প্রেস করে ড্রাগ করছি, করে আমি এখানে এসে ছেড়ে দিলাম, তাহলে এটাও কিন্তু আমার কপি করা হলো। সে রিপ্লেস করতে বলছে, ওকে আমি রিপ্লেস করে দিলাম, আর আগে আমার ওই নামে একটা ফাইল আছে। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, এখন এই ফাইলটাকে আমরা ডিলিট করব। এখন দেখেন ডিলিট করার একটা প্রসেস আছে, সেটা হলো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, করার পরে এখানে আমি নিচের দিকে ডিলিট অপশন পাবো। কিন্তু আমি যদি এই জিনিসটাকে আবার হলো কি কিবোর্ড দিয়ে করি, তাহলে কিবোর্ডে একটা ডিলিট বাটন আছে, এখানে প্রেস করে ডিলিট করতে পারি। আচ্ছা, আমি রিসাইক্লিং বিনটাকে একদম ফাঁকা করে দেই। ওকে, এই যে দেখেন আমার রিসাইক্লিং বিন, আমাদের যেমন ঘরের মধ্যে ডাস্টবিন থাকে। আচ্ছা, সাউন্ড আসতেছে কার এখান থেকে, যেন একটু মিউট করেন, সবাই মিউট রাখেন। তো এটা কিন্তু ডাস্টবিন, তাই না? তো আমি যখন এই জিনিসটাকে কি করব, কপি করি আগে, এই যে হাবিবুর আছে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। অর্থাৎ এতক্ষণ আমরা মাউস দিয়ে করলাম, ড্রাগ করে করলাম, রাইট বাটন ক্লিক করে করলাম। এখন আমরা এখানে একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্ট্রোল সি, কিবোর্ডের শর্টকাট হলো কন্ট্রোল সি, এটা হলো কপি করা। দেন হলো কপি করার পর এইখানে আমি একটা ক্লিক করলাম, করে কন্ট্রোল ভি দিলেও কিন্তু আমার সুন্দরভাবে এটা পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আচ্ছা, একটু কিবোর্ড সমস্যা করছে মনে হয়, কন্ট্রোল ভি। ওকে, সো এটা আমার কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে। এখন দেখেন এটাকে আমরা ডিলিট করব। ডিলিট করার ক্ষেত্রে বললাম কি, এইভাবে একটা ওয়েতে করা যায়। সেকেন্ড ওয়েটা হলো আমাদের কিবোর্ডে ডিলিট প্রেস করে। আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, আমার কিন্তু ফাইলটা এখান থেকে ডিলিট হয়েছে, কিন্তু আসলে পার্মানেন্টলি ডিলিট হয়নি। আমাদের এই যে রিসাইক্লিং বিন আছে, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি আমাদের ঘরের মধ্যে যেমন ময়লা আবর্জনা ঝুড়ি থাকে, সেটা দেখেন আপনার এই ফাইলটা কিন্তু এখন এখানে আছে, রিসাইক্লিং বিনে আছে, সেটা পার্মানেন্টলি ডিলিট হয় নাই। সো আপনি যদি মনে করেন ডিলিট হয়েছে, আসলে ডিলিট হয় নাই, এখানে আছে। সো এইখান থেকে আমাদের তখন কি করতে হয়, ডিলিট করতে হয়। সো অনেক সময় দেখা যায় আমরা এরকম অসংখ্য ফাইল ডিলিট করি, কিন্তু আমরা মনে করি ডিলিট হয়েছে, কিন্তু হয় নাই। এই রিসাইক্লিং বিনে যত বেশি পরিমাণ ফাইল থাকবে, আমাদের এই সি ড্রাইভটা কি হয়ে যাবে, এই যে সি ড্রাইভটা আছে, সি ড্রাইভ, এটা কি হয়ে যাবে, আমাদের ভর্তি হয়ে যাবে। তো আমার সি ড্রাইভটা 111 জিবি, অনলি 12 জিবি ফ্রি আছে। সেটা যত কম আমি ফ্রি রাখবো তত ভালো। তো এটা এখনো আমাকে গ্রিন দেখাচ্ছে, এটা যদি রেড দেখায় তাহলে বুঝতে হবে যে আমার কম্পিউটারের কাজগুলো সমস্যা হয়ে যাবে তখন, প্রসেসিং এর ক্ষেত্রে। সো এটা আমাদেরকে যতটা পারা যায় ফ্রি রাখতে হবে, তাহলে আমাদের, কারণ এই সি ড্রাইভটাকেই, ড্রাইভের উপর কিন্তু আমাদের
যে অপারেটিং সিস্টেমটা এখানে ইনস্টল করা আছে, বাকি সব সফটওয়্যার গুলো সেখানে ইনস্টল করা আছে। সো ওইটা ভারী হয়ে গেলে কম্পিউটার স্লো কাজ করবে। সো তখন আমরা কি করি, এখানে রাইট বাটন ক্লিক করে এমটি রিসিলেক্ট বিল করি, তাই না? তো এই কাজটা আমরা এখান থেকে না করে অন্যভাবেও কিন্তু করতে পারি। সেটা কিভাবে, আমি এখান থেকে রিস্টোর করি। আমরা রিস্টোর করছি, রিস্টোর করলে কি হবে, ফাইলটা যেখানে ছিল ঠিক সেই জায়গায় কিন্তু চলে যাবে। ভুলে যদি কোনো ফাইল ডিলিট করে ফেলেন তাহলে এখানে চলে আসবে। তাহলে ওকে, আমরা যদি একটু যাই, ওকেতে যাই, এখানে রিস্টোর হয়ে যাওয়ার কথা। দেখেন ফাইলটা অলরেডি এখানে আমার চলে এসেছে, রিস্টোর হয়ে গিয়েছে। আমি চাচ্ছি এই ফাইলটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে। তাহলে পার্মানেন্টলি আমি কিভাবে ডিলিট করবো, আমি রিসাইক্লিং বিনেও যাবে না। তাহলে আমরা কিবোর্ডের শর্টকাট হলো শিফট চেপে ধরবো, ধরার পরে আমরা ডিলিট বাটন প্রেস করব। তখন আমাকে একটা মেসেজ দিচ্ছে, আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, যে তুমি কি শিওর, তুমি কি নিশ্চিত যে তুমি এটাকে একদম পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছ? তখন আমি ইয়েস করলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ওকে, আশা করছি এটুকু বুঝেছেন। এখন আসেন আমরা মাউসের এখন হুইলের দিকে যাই। সো হুইলটা দিয়ে কিন্তু আমরা স্ক্রোল করতে পারতেছি। আচ্ছা, এখানে মুজিবুর রহমান খান ভাবে যে ড্রাগ কি বলে, ড্রাগ মানে হলো কোনো কিছুকে টেনে ধরা। এই যে আমি টেনে ধরেছি, দেখেন জুমটাকে আমি ড্রাগ করে এখানে নিয়ে আসতেছি, এটাকে ড্রাগ করা বলে। কি দিয়ে ড্রাগ করলাম, মাউসের লেফট বাটনটা দিয়ে। বাম পাশের আঙ্গুলে যে বাটনটা আছে সেটা দিয়ে আমি চাপে ধরলাম, বাটনটা আমি ছাড়ি নাই কিন্তু, চেপে ধরে আমি চাইলে এটাকে এখানে এই যে জানালার মধ্যে ফেলে দিলাম, তাই তো? তো এইভাবে করে ড্রাগ করতে হয়। ড্রাগ করেও এখান থেকে ড্রাগ করে যদি আমি একটা ফোল্ডারে ফেলে দিই তাহলে ওখানে কপি হয়ে যাবে এটা। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আসেন, আমরা এই যে হুইলটা, আমরা সবাই জানি যে হুইলটা আমাদের কি কাজ করে, এই যে স্ক্রোলিং এর কাজ করে। কিন্তু এই হুইলটার ভিতরে আপনারা সবাই একটু খেয়াল করবেন, এই হুইলটা যদি আমি একটু চাপ দেই, হুইলটা তো ঘুরাই শুধু আমরা, ঘুরানোর পরিবেশ ছাড়াও একটা কাজ আছে, এটা হুইলটাতে যদি আমরা একটু চাপ দিই জোরে, এখানে একটা বাটন আছে, ওই যে আমি চাপ দিচ্ছি দেখেন, অটো এখন স্ক্রোল করছে দেখেন। আমি কিন্তু এখন হুইল ঘোরাচ্ছি না, অটো আমার ওয়েব পেজটা কি হচ্ছে, স্ক্রোলিং হচ্ছে। তো আমি যদি আবার এখানে একটা প্রেস করি তাহলে আমার স্ক্রোলিংটা বন্ধ হয়ে যাবে। আশা করছি যে এই কাজটা আপনারা নতুন করে শিখলেন আজকে, যারা জানেন না তারা জেনে গেলেন। এখন আরো কাজ আছে। এখন দেখেন আমার এখানে অনেকগুলো ট্যাব ওপেন আছে, অনেকগুলো ট্যাব আমার কাজের ক্ষেত্রে দরকার হয়। তো এই ট্যাবগুলো যখন ওপেন থাকে, আমরা এখন এই ট্যাবগুলো ক্লোজ করব। ক্লোজ করার জন্য কি করতে হয়, এই যে ক্রস বাটনটা আছে এখানে ক্লিক করতে হয়। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমাকে এক্স্যাক্টলি মানে ক্রস বাটনটাতেই করতে হবে। আমি যদি এখানে গিয়ে ক্লিক করি হবে না, আমাকে এই ক্রস বাটনটাতে কিন্তু ক্লিক করে এই গুগল ক্রোমের ট্যাবটা ক্লোজ করতে হবে। কিন্তু আমরা চাইলে এই ট্যাবগুলোকে এই এক্স্যাক্টলি ক্লোজে গিয়ে ক্লিক না করে আমরা জাস্ট হলো এই হুইলের ভিতরে যে বাটনটা আছে এটা যদি প্রেস করি, দেখেন ক্লোজ হচ্ছে। জাস্ট আমি প্রেস করব, একটা পরে একটা আসতেছে, অটো সে ক্লোজ হয়ে যাচ্ছে। কি করছি, হুইলের ভিতরে বাটনটা আমি প্রেস করে করে ক্লোজ করে ফেললাম। ওকে, তার মানে দেখেন আমরা অলরেডি 4টা বাটন সম্পর্কে জানলাম। এখন 5 নাম্বার বাটনের কথা আসি। এখন 5 নাম্বার বাটন কোনটা, আপনারা দেখবেন সব মাউসের মধ্যে এটা থাকে না। আপনারা যারা নর্মালি ব্র্যান্ডের মাউস ছাড়া অন্যান্য মাউস ব্যবহার করেন সেগুলোতে এটা পাবেন না। তো এই যে দেখেন এইখানে একটা বাটন আছে এই জায়গাটাতে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটা একটু ক্লিক করি, এই ছবিটাতে যাই, এইটাতে যাই। এই যে দেখেন, এই যে মাউসের হুইলের ঠিক বাম পাশে একটা বাটন আছে লম্বা করে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লম্বা করে বাটনটা, এই যে দেখেন এখন ক্লিয়ার হচ্ছে। এই বাটনটা দিয়েও কিন্তু আমরা ক্লিকের কাজ, ডাবল ক্লিকের কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমি চাইলে এই দেখেন, আমি এখন এই লম্বা বাটনটা দিয়ে এটা ক্লোজ করে দিব, এই যে এটা ক্লোজ করে দিব, দেখেন ক্লোজ হচ্ছে, দেখেন ক্লোজ হচ্ছে। তাহলে এই লম্বা বাটনটা দিয়ে আর কি কাজ করতে পারি, দেখেন যে আমি এই এটাতে একটা ক্লিক করলাম, সে ওপেন হয়ে যাবে, আমাকে ডাবল ক্লিক করা লাগলো না। কিন্তু আমরা কি করি, একটা ফাইলকে ওপেন করার জন্য আমরা লেফট বাটনটা ডাবল ক্লিক করে থাকি, এই যে ডাবল ক্লিক মানে আমার কত শক্তি খরচ হলো দেখছেন। কিন্তু এটাকে আমি আরো সহজ করতে পারি। আমার এই যে বাটনটা আছে এটাকে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমার ছবিটা জাস্ট ওয়ান ক্লিকের মধ্যে আমার ওপেন হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের হাতের কাছে কিন্তু অনেকগুলো সহজ উপায় আছে, আমরা এগুলোকে ইউজ করি না। সো আজকে আশা করছি যে আজকের সেশনের পরে আপনাদের মাউসের ব্যবহারটা নিয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন। আরো মাউসের ব্যবহার থাকতে পারে, আপনারা জানতে পারেন, এগুলো নিয়ে একটু সার্চ করবেন। সো আশা করছি যে মাউস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আপনাদের মাউস সম্পর্কে ক্লিয়ার কিনা একটু সবাই বলেন। আপনারা সবাইকে একটু আনমিউট করার পারমিশন দিচ্ছি, সবাই একটু সমস্যাটা বলবেন যে মাউস নিয়ে ক্লিয়ার কিনা ধারণাটা বলেন, সবাই কথা বলেন। জি।
জি স্যার, একদম ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আশা করছি মাউস নিয়ে আপনাদের পরবর্তীতে ঝামেলা হবে না। আপনারা এরকম কালকে থেকে এটা প্র্যাকটিস করবেন। আশেপাশে যদি কারো কম্পিউটার থাকে বলবেন যে তুমি কি জানো মাউসের বাটন কয়টা। সে আপনাকে অবভিয়াসলি চোখ বন্ধ করে বলবে, অথবা তার যদি মুখস্থ না থাকে সে মাউসটা দিয়ে একবার তাকাবে, বলবে যে লেফট, রাইট আর হলো মিডিলে হুইল তিনটা। তাকে বলবেন যে না তিনটা না, তোমার মাউসের আরো দুইটা বাটন আছে, এটা কি জানো? বা আপনার মাউসের আরো দুইটা বাটন আছে, ঠিক আপনি জানেন? আপনি যখন এই জিনিসটা তাকে জানাবেন তখন সে বলবে যে না আপনি কিছু জানেন। তাহলে এই জিনিসটা জানতে হবে। আমাদের কম্পিউটারের সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমরা মাউস, এবং সবচাইতে জনপ্রিয় ইনপুট ডিভাইস হলো কম্পিউটারের এটা, এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। মাউস ছাড়া মানে কম্পিউটার আমরা চিন্তা করতে পারি না। মানে কিবোর্ড না থাকলেও চলবে, আমি তো টাইপ করি না, তাই না? যে আমরা টাইপ জানি না, টাইপ করি না, আমার কিবোর্ডের দরকার নাই, আমি মাউস দিয়েই পুরো কম্পিউটারটা কন্ট্রোল করতে পারবো। কিন্তু মাউস ছাড়া আপনাদের অনেকের কাছে কম্পিউটার মানে টোটালি আপনারা পরিচালনা করতে পারবেন না। সো মাউসের স্মার্ট ব্যবহার গুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আসেন আমরা এখন আরো একটু, কারণ আমাদের এই ভিতরে যাওয়ার আগে তো বাইরের জগৎটা জানা দরকার, তাই না? এটা হলো আমাদের ডেস্কটপ, এই এরিয়াটাকে বলা হয় ডেস্কটপ। এই ডেস্কটপের মধ্যে আমাদের কিছু কাজ আমরা করতে পারি। যেমন দেখেন, আমরা এখানে গিয়ে কি করি, কম্পিউটারটা যখন আমরা ওপেন হয় আমরা রিফ্রেশ দেই, আপনারা রিফ্রেশ অবশ্যই দেন এটা। কম্পিউটার যখন আমরা একটা কম্পিউটারটাকে যখন আমরা ওপেন করি, স্টার্ট করি, দেন হলো আমরা এখানে কি করি, একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি। আমরা যেমন মাঝে মধ্যে একটু কি করি, চা কফি খেয়ে রিফ্রেশ হই, ঘুরতে গিয়ে রিফ্রেশ হই, ঠিক তেমনি ভাবে কম্পিউটারের রিফ্রেশের প্রয়োজন আছে। সো এটা আমরা এখান থেকে এইভাবে করি। আবার অনেকে করে কি, এখান থেকে ট্রি দেয়, এই রান। সো রানটা কিভাবে নিয়ে আসলাম, উইন্ডোজ আর প্রেস করলে রান পাবেন আপনারা। তো এই রানে প্রেস করে ট্রি নিয়ে এসে এখান থেকে উইন্টার প্রেস করে কিন্তু আমরা এই যে রিফ্রেশ দিই, তো দেখেন এই যে প্রোগ্রামগুলো রিফ্রেশ হচ্ছে। তো এইভাবে করা যায়। আরো একটা শর্টকাট হলো, উম, সেটা হলো আপনি যদি বারবার রিফ্রেশে প্রেস না করে আপনি রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এফ F5 প্রেস করবেন। এই যে দেখেন আমি যদি এখানে F5 প্রেস করি তাহলে দেখেন অটোমেটিকলি সে বারবার নিচ্ছে, দেখেন এই যে অটোমেটিক হচ্ছে, রিফ্রেশটা F5 প্রেস করতেছে সেটা হতে আছে, হয়ে সে অটোমেটিকলি আবার ঠিক হয়ে যাবে। তো এটা করতে পারেন আপনারা, এতে কম্পিউটারটা একটু কি হবে, স্পিড আপ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আরো অনেকগুলো শর্টকাট আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এখন আসেন, এইখানে আমাদের কি কি কাজ আছে। এইখানে আমাদের কাজ বলতে কি, এই যে এতগুলো ফাইল দেখতেছেন এগুলো না রাখলেও চলবে। সো এইগুলো আমার খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, যার কারণে এখানে আছে। আমি যে কোনো মুহূর্তে সবগুলো এই একটা সিলেক্ট করে ডিলিট করে দিব যখন ভাববো যে না আমার টোটালি লাগতেছে না। সো এটা ক্লিন রাখার চেষ্টা করবেন। সো আমি সচরাচর কি করি, এখানে ভিউ থেকে এগুলা, এই যে শো ডেস্কটপ আইকন, এটাকে এই যে দেখেন টিক মার্ক আছে, এটা যদি আমি টিক মার্কটা তুলে দিই দেখেন একদম ক্লিন, মনে হচ্ছে কিছুই নেই এখানে, তাই না? কিন্তু এখানে অনেক কিছু আছে। রাইট বাটন ক্লিক করব, ভিউ থেকে শো ডেস্কটপ আইকন করে দিব। তাহলে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে ভিউয়ে কি কি দেখতে পাই, লার্জ আইকন। তো লার্জ আইকন যদি করে দেই, আমার এই যে কম্পিউটার যে ফাইলগুলো আছে বা ফাইলের যে আইকনগুলো আছে সেগুলো লার্জ হয়ে যাবে। আমি যদি লার্জ আইকনে ক্লিক করি দেখেন সব এত বড় বড় হয়ে গেছে যে আমাদের কাছে এখন স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, একদম পুরো কম্পিউটার ভরে গেছে, তাই না? তো আবার রাইট বাটন যদি ক্লিক করি, ভিউ থেকে গিয়ে যদি আমরা মিডিয়াম আইকন করি তাহলে একটু ছোট হয়ে গেল, তাই না? একটা রিফ্রেশ দিব, সবগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে এইখানে একটা ফাইলের দিকে চলে এসেছে, তাই না? সো যদি কখনো আপনাদের এইভাবে করার পরে ফাইলগুলো এলোমেলো হয়ে যায়, দেখেন যে এইটা এখানে আপনার এই রিসাইক্লিং বিন চলে আসছে এখানে, তখন কি করবেন, তখন রাইট বাটন ক্লিক করবেন, নিচের যে 2 নাম্বার আছে শর্ট বাই কি করবেন, নেমে ক্লিক করবেন। দেখেন আপনার সবগুলো সুন্দরভাবে ডেকোরেট হয়ে গেল, এই এলোমেলো আর থাকবে না। তো আবারও যাই, ভিউয়ে যাই, ভিউ থেকে আমরা স্মল আইকন করে দিলে সবগুলো ছোট আইকন হয়ে যাবে। আবার শর্ট বাই যদি আমি নেম করি তাহলে দেখেন আমার এই শর্ট বাই নেমে একবার ক্লিক করলে কি হবে, উল্টা পাশ থেকে সাজবে। যেমন দেখেন দিস পিসিটা এখন সবার শেষে চলে আসছে। আবার যদি রাইট বাটন ক্লিক করে শর্ট বাই নেমে দেই তাহলে দিস পিসিটা এখন কোথায় থেকে শুরু হবে, সামনের দিক থেকে শুরু হবে। ওকে, তো এটা লেটার বেস অনুযায়ী এটা কি হয়, ডেকোরেট হয়। তারপরে আসেন ভিউ আর কি আছে, ভিউ আছে অটো অ্যারেঞ্জ আইকন। অটো অ্যারেঞ্জ আইকন যদি দিই তাহলে আইকনগুলো আমার অটো অ্যারেঞ্জ হয়ে যাবে। আমরা রিফ্রেশ দিলে আইকনগুলো অটো কি হবে, ডেকোরেট হবে। এটা আপনারা দিয়ে দেখতে পারেন। তারপরে অ্যালাইন আইকন টু গ্রিড। তো এই যে আমার পুরো মনিটরটা আছে এটার মধ্যে কিছু গ্রিড লাইন আছে, যেমন দেখেন এটা কিন্তু একটা লাইন, দেখেন প্রতিটা একটা কি হয়েছে আপনার কলাম এবং রো আকারে সুন্দরভাবে সাজানো আছে। এটা একটা
গ্রিড লাইন ফলো করে এই কাজটা ডেকোরেট হয়েছে। সো আমি যদি এলোমেলো ভাবে সাজাইতে চাই, এটা এলোমেলো হবে। যেমন আমি যদি চাই এটাকে এখানে রাখতে, এটা এখানে আসবে না, কখনোই আসবে না, সে অ্যালাইন টু গ্রিড হয়ে আছে। তো আমরা যদি এখান থেকে কি করি, একটু অ্যালাইন আইকন টু গ্রিড থেকে একটু ডিলিট সরাই দিই, তাও কিন্তু আসতেছে না। ওইটা ওখানে ওইভাবে করে সাজানো আছে। আচ্ছা, তারপরে হলো শো ডেস্কটপ আইকন তো আমরা দেখলাম। এগুলো একেবারে বেসিক বিষয়, খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু আমরা একটু এটাকে সাজানো গুছানো করার জন্য এই বেসিক বিষয়গুলো জানা দরকার। শর্ট বাই বিষয়টা আমরা জানলাম, নেম দিয়ে করলে নাম অনুযায়ী এবং সাইজ দিয়ে করলে সাইজ অনুযায়ী ফাইলগুলো সাজবে। দেখেন, আহ, বড় থেকে ছোট ফাইল, মানে এখানে ফাইলের সাইজটা হয়তো সবচেয়ে ছোট, না ফাইল সাইজ অনুযায়ী আপনার এটা কি হতে হবে, ডেকোরেট হবে। আর যদি শর্ট বাই করি, শর্ট বাই যদি আবার সাইজ দেই, এখন দেখেন মানে পুরো উল্টা হয়ে গেল। এটা ছিল এখানে শুরুতে, এখন এটা কিন্তু শেষে চলে আসলো। তারপর আমরা কি করতে পারি, শর্ট বাই যদি আইটেম টাইপ করি, তাহলে আইটেম অনুযায়ী সাজবে। তাহলে দেখেন আমাদের এইগুলো ফোল্ডার গুলো একটা লাইনে আসছে, এই পর্যন্ত ফোল্ডার আসছে, তারপর কিন্তু ফোল্ডার কোথাও নাই, দেখেন সব বাকিগুলো ফাইল। দেখেন, আচ্ছা, তারপর আমরা যাই শর্ট বাই, আবার যাই শর্ট বাই গিয়ে ডেট মডিফাইড, তারিখ অনুযায়ী আসবে আপনার। দেখেন ডেট মডিফাই অনুযায়ী আসলো। আবার যদি আমরা কি করি, শর্ট বাই যদি নাম করি সুন্দর করে, এটা আমাদের ডেকোরেট হয়ে যাবে। ওকে, আশা করছি এই বিষয়গুলো বুঝেছেন। এরপরে আমরা তো রিফ্রেশের বিষয়টা বুঝলাম। পেস্ট মানে কি করা, কোনো একটা বিষয় কপি করেছেন সেটা পেস্ট হবে। সো আমার এখানে কোনো কিছু একটা কপি করা আছে, ওই জন্য যার কারণে পেস্ট লেখাটা এখানে এসেছে। পেস্ট শর্টকাট, এখন শর্টকাটটা কি? শর্টকাটটা হলো কি, যেমন এটা একটা শর্টকাট। কেন শর্টকাট? মাইক্রোসফট ইডিজি। আচ্ছা, আপনাদেরকে সহজ করে যদি বলি, তাহলে আপনাদেরকে কি বলি, ফটোশপ দিয়ে বলি। কিন্তু ফটোশপ এটা সফটওয়্যার। তো এই ফটোশপটা কিন্তু আমার দেখেন এখানে টাস্ক বারেও আছে। আবার আমি যদি স্টার্ট মেনুতে গিয়ে সফটওয়্যারে দেখি, এখানেও কিন্তু আছে। কিন্তু আমার এখানে কি শর্টকাট এখানে অ্যাড হয়ে আছে, ইলাস্ট্রেটরের শর্টকাট আছে। সো এই শর্টকাটগুলো আমার এখানে আমি ডিলিট করে দিতে পারি, এগুলো না রাখলেও আমার কিন্তু চলবে। এখন দেখেন, এই যে আমরা এখানে আইকনগুলোকে কি করলাম, রাইট বাটন ক্লিক করে ভিউ দিয়ে লার্জ মিডিয়াম স্মল করলাম। না, আমি কিন্তু চাইলে এই তিনটার বাহিরেও আমি আমার নিজের মতো করে সাইজ করতে পারবো। কিভাবে করব আমরা? যেমন দেখেন, আমি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটনটাতে প্রেস করি, ধরে আছি, এবার যদি হুইলটাকে ঘুরাই, উপরের দিকে ঘুরাই, তাহলে বড় হবে। দেখেন আমার আইকনগুলো নির্ধারিত স্কেলে বড় হচ্ছে। শর্ট বাই যদি আমরা করি, সেখান থেকে ভিউ ভিউ থেকে যদি করি, তাহলে একটা সে নিজের মতো করে নিবে, কিন্তু এখানে আমি আমার নিজের মতো করে স্কেলিংটা করে নিতে পারতেছি। তো আমি ছোট করতে যাচ্ছি, দেখেন একদম আমি অনেক ছোট করতে পারবো। দেখেন কতটা ছোট করলাম, এতটা ছোট কিন্তু আপনি চাইলে এখানে করতে পারবেন না। তো এখান থেকে আমরা আবার শর্ট বাই করি, ভিউ করি, ভিউ থেকে আমরা কি করব, স্মল আইকন করে নিলাম। দেখেন স্মল আইকন করলে এই পর্যন্ত আসতেছে, কিন্তু আমি চাইলে এখান থেকে আরো ছোট করে নিতে পারবো। অসংখ্য ফাইল আপনার এখানে থাকতে পারে, তখন আপনি এইভাবে শর্ট বাই আপনি এইভাবে স্মল করে নেবেন। ওকে, আশা করছি এখানেও আপনারা কন্ট্রোল এবং হুইলের ব্যবহার দিয়ে এইভাবে করে আপনারা শর্টকাটের বিষয়গুলোকে সাজাতে পারবেন। এবং শুধু এটা এখানে নয়, আপনার হলো যে কোনো কি বলবো, ফোল্ডারের ভিতরে একই অবস্থা। আমি একটা ফোল্ডারের ভিতর যদি যাই, এখানে যদি যাই, ঠিক এখানে একই অবস্থা। আপনারা এখানেও চাইলে কি করতে পারবেন, এই যে দেখেন এখানেও এইভাবে ছোট বড় করা যাবে, একদম ছোট করে নিতে পারবো। ঠিক আছে, আবার আপনারা চাইলে এখান থেকে মাউস ক্লিক করে করতে পারবেন। আর আমরা সচরাচর করি কি, এখানে রাইট বাটন ক্লিক করি, করার পরে ভিউ থেকে কি করি, লার্জ আইকন, মিডিয়াম আইকন, লিস্ট, ডিটেলস, টাইটেল, এইভাবে করে এটা দেখি আমরা। তা আমরা চাইলে এখান থেকে মাউসের হুইলটাকে ঘুরিয়ে ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে করে দেখতে পারি। ওকে, আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসেন আমরা রাইট বাটনে আরো দেখি। তারপর আছে উইন্ডো মুভ, অর্থাৎ কোনো জিনিসটা কপি করেছেন, কপি থেকে পেস্ট করেছেন, সেটা আপনি চাচ্ছেন কি আবার আগের জায়গায় ফেরত নিতে। আপনি ভুল করে করে ফেলেছেন, তাহলে কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড দিলে এটা ব্যাক হয়ে আসবে ফাইলটা নির্ধারিত জায়গায়। আচ্ছা, তারপরে দেখেন গ্রাফিক্স প্রপার্টিজ একটা বিষয় আছে। সো এগুলো নিয়ে যদি আমাদের ভিতরে ক্লাস আছে, এটা গুরুত্বপূর্ণ নয়। তারপর ক্লিক করেছি, হয়তো একটা পেজ ওপেন হবে। ওকে, তাহলে দেখেন এটা সবার নাও থাকতে পারে, সবার সবভাবে এটা আসতে না পারে। তো এখানে আমার কিছু আছে যে আমি গ্রাফিক্স প্রপার্টিসটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যেমন বেসিক মোড আছে, আমি অ্যাডভান্স মোডে রাখতে পারি। তারপরে উইজার্ড মোড এইটা। সো এটা আমি ক্যান্সেল করে দিই, এবং ডন্ট শো দিস ডায়লগ এগেইন। সো আমি চাইলে এটা ডন্ট শো, মানে এটাকে টিক মার্ক দিলে
এটা নাও আসতে পারে, আমার সরাসরি বেসিক মোডের ভিতরে নিয়ে যাবে। তো এটা আপনাদের সবার প্রয়োজন নেই, সবারই এটা থাকবে না, বা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তো গ্রাফিক্স অপশনে যদি যাই, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য। সো দেখেন এখানে নিউ নামে একটা বিষয় আছে যেটা গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, তখন আমরা কি করি, রাইট বাটন ক্লিক করব, করে নিউ এ যাব, গিয়ে এখান থেকে ফোল্ডার করব, তাই না? কিন্তু আমরা ফোল্ডার করা কিন্তু একটা শর্টকাট জেনেছি। আচ্ছা, শর্টকাটটা আপনাদেরকে এখন জিজ্ঞাসা করবো, অলরেডি এটা আগে থেকে বলে আসছি। আচ্ছা, এই নতুন ফোল্ডার তৈরি করার শর্টকাটটা কে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন, একটু হ্যান্ড রাইজ করেন। নতুন ফোল্ডার তৈরি করার শর্টকাটটা বলতে হবে। অলরেডি এটা অনেকবার বলেছি আমি এই বিগত কয়েকদিনের ক্লাসে। আচ্ছা, শুধু ইসরাফিল ভাই বলতে পারবেন। জি, ইসরাফিল ভাই বলেন, শর্টকাটটা কি? কন্ট্রোল এন দিলে ফোল্ডার তৈরি হবে। কন্ট্রোল এন। আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, এখানে হলো আমাদের নাকুল চন্দ্র ভাই বলবেন। জি ভাই, বলেন আপনি। হ্যাঁ, আনমিউট করার পারমিশন দিয়েছি, বলেন। Ctrl Shift N। ওকে, অসংখ্য ধন্যবাদ। তার মানে কারটা সঠিক, এখন বলেন আপনারা বাকিরা বলেন কারটা সঠিক হয়েছে। দুইজন বলছেন। আচ্ছা, একজনের নাম বলি, উনি বলবেন। আচ্ছা, এখানে বলবেন হলো, আচ্ছা দুইজন তো আমাদের ভাইয়েরা বলেছেন, একজন বোনরে তাহলে জিজ্ঞাসা করি নাকি? আচ্ছা, সেলিনা জাকি আপু বলেন, কারটা সঠিক হয়েছে? স্যার Ctrl Shift N, কিন্তু আমি শিওর না। ওর বাবা, আপনি শিওর না, কিন্তু আবার আপনি একজনের রেজাল্ট দিয়ে দিয়েছেন কন্ট্রোল শিফট এনটা সঠিক হয়েছে, তাই না? ঠিক আছে না আপনার। স্যার, এরকম মনে। ওকে, ঠিক আছে। মনে করলে হবে না, একদম শিওর হতে হবে। জি, আমাদের হাত নামিয়ে ফেলেন আপনার দুজনেই। শর্টকাটটা হলো কন্ট্রোল শিফট এন। আমি যদি কন্ট্রোল এন দেই, তাহলে আমার এখানে আসলে কি হবে দেখেন। কন্ট্রোল এন দিয়ে কি হলো, আমার ডেস্কটপের এটা আমার হলো কি একটা ফোল্ডারে ওপেন হলো, মানে আমার ডেস্কটপটাই ওপেন হলো। কিন্তু আমার এখানে কি হলো না, আবার কোনো ফোল্ডার তৈরি হলো না। কন্ট্রোল এন দিলে হবে না, আমাকে কি দিতে হবে? কন্ট্রোল শিফট এন দিতে হবে। কি দিব আমরা? আমরা যদি এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, যে কোনো জায়গায় আপনারা কন্ট্রোল শিফট এন দিবেন, তাহলে দেখেন এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং ফোল্ডার তৈরি হয়েছে, ফোল্ডারটা রিনেম করারও আপনি এখানে অপশন পেয়ে গেলেন। সো এখান থেকে আমরা গিয়ে কি করব, ফোল্ডারটার নেম দিয়ে দিতে পারবো। আমি দিলাম বেসিক কম্পিউটার কোর্স ব্যাচ 03। ওকে, ওইটা ফোল্ডার করে ফেললাম। তাহলে এখন আসেন, এর বাইরেও আমরা এখান থেকে নিউ থেকে আর কি করতে পারবো। সবাই নোট ডাউন করবেন এই শর্টকাট গুলো, কারণ অনেক শর্টকাটের কথা আমি বলবো। এগুলো তো একবারে বলবো না আপনাদের, বা লিস্ট দিব না। আমার ক্লাসের ফাঁকে ফাঁকে অনেকগুলো কথা বের হয়ে আসবে, এই কথাগুলো আপনাদেরকে নোট করে নিতে হবে। এবং শর্টকাট আছে, শর্টকাটে যদি ক্লিক করি, তাহলে আমি কি নিয়ে শর্টকাট করতে চাচ্ছি। এখানে আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারি। আমরা যদি ব্রাউজ করি, শর্টকাট করতে পারবো। যেমন আমি চাচ্ছি কি, ওয়ান শেয়ার ফিল্মোরার একটা শর্টকাট এখানে অ্যাড করতে যাচ্ছি, বা বিভিন্ন ফাইলের শর্টকাট আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো। তো এটা গুরুত্বপূর্ণ নয় তেমন। তারপর আমরা যাই নিউ থেকে গিয়ে, আমরা দেখেন এখানে এই যে আমার সফটওয়্যার গুলো আছে, এই সফটওয়্যার গুলো থেকে কিছু সফটওয়্যার চলে, যেমন হলো মাইক্রোসফট অ্যাক্সেস, বিশেষ করে মাইক্রোসফট অফিসের মোটামুটি সবগুলো এখানে চলে আসে, এই গুরুত্বপূর্ণ গুলো। দেখেন আমরা এখানে চাইলে নিউ থেকে গিয়ে কি করতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা এখানে নিতে পারবো। সো ওকে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো যখন আমরা সফটওয়্যারের ক্লাসগুলোতে যাব। আপাতত এইটুকু জেনে রাখেন। তারপরে এখানে ডিসপ্লে সেটিং আছে, পার্সোনালাইজ আছে। তো ডিসপ্লে সেটিং নিয়ে আমাদের ক্লাস আছে ভিতরে। তো পার্সোনালাইজে যদি একটু যাই, সেই পার্সোনালাইজে গিয়ে আমরা কিছু কাজ করতে পারি। সেটা হলো কি, আমাদের ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করতে পারি। যেমন দেখেন আমার এখানে কিছু পিকচার আছে, আমি এটা দিলাম, এটা ক্লিক করলাম, তাহলে আমার কি হয়ে গেল, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমরা এটা অনেকে পারি, তো যারা পারি না তারা এটা একটু দেখে নিলাম নতুন করে। এর বাইরেও এখানে কিছু বিষয় আছে। ধরেন যে আপনি একটা অন্য ছবি অ্যাড করবেন, এখানে কয়েকটা থাকে, অপারেটিং সিস্টেম থেকে দেওয়া থাকে, উইন্ডোজ থেকে। এর বাইরেও ব্রাউজ করে চাইলে আমি আমার নিজের মতো করে এখানে একটা ছবিকে আমার এখানে অ্যাটাচ করতে পারবো। তো আমি যদি এখান থেকে অ্যাটাচ করি, আমি এখানে যাচ্ছি, ফর এক্সাম্পল আমার একটা ছবি,
এই ছবিটাকে আমি করতে চাচ্ছি। ওকে, চুজ পিকচার করলাম। তাহলে ছবিটা আমার দেখেন এখানেও চলে আসছে, এবং দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে। তাহলে এই ছবিটাকে দেখেন আরো কিছু বিষয় আছে এখানে। চুজ এ ফিট, আমি কিভাবে ফিট করতে যাচ্ছি। তাহলে ফিল ফিল মানে কি পুরো ডিসপ্লেটাতে ফিল হয়ে যাবে। ফিট মানে কি সে ফিট হয়ে যাবে। তাহলে দেখেন এইখানে আমার প্রিভিউটা করছে, সে ফিট হলো, তার অ্যাকচুয়াল সাইজটা সে এখানে দিয়ে দিল, কিন্তু বাকি দেখেন দুই পাশে গ্যাপ আছে, কালো হয়ে আসছে। আবার আমি কি দিতে পারি, স্ট্রিচ করে দিতে পারি। তার মানে হলো কি দেখেন কেমন একটু টেনে দিয়েছে সে, তাই না, এই দুই পাশেরটাকে সে ফিল আপ করে দিয়েছে। আবার যদি এখান থেকে আমি কি করি, সেন্টার করি, তাহলে কি হলো দেখেন মোটামুটি আমাকে সেন্ট্রালে নিয়ে আসলো। এই যে হাতটা কিন্তু আমার দুই পাশে কি হয়ে গেল, ছড়াই গেল, মানে হাতটা কেটে গিয়েছে। তারপরে আবার কি করতে পারি, সেন্টারের পর থেকে আছে স্প্যান করতে পারি। স্প্যান করে দেখি। ওকে, এটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লাগছে। তো আপনারা এইভাবে করে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করতে পারেন, করে আপনার কম্পিউটারটাকে সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন। ওকে, এর বাইরে এখানে কালার আছে, লক স্ক্রিন আছে, সো এইগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ, ভিতরে এগুলো নিয়ে ব্যাপক আহ, আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো ওকে, এইটুকু ছিল আমাদের ডেস্কটপের জায়গা। এর বাইরেও দেখেন আমাদের এখানে দিস পিসি একটা অপশন আছে, এটা আমাদের সবারই থাকে, দিস পিসিটা। তো দিস পিসিতে ডাবল ক্লিক করলে আমরা কি হয়, আমাদের আমাদের স্টোরেজ ড্রাইভ গুলোতে আমরা যাই, সেখানে সি ড্রাইভ আসে। অনেকের এখানে এই ফোল্ডার গুলো দেখাতে পারে প্রথমে, যেমন ফোল্ডার, এগুলো হলো কি আমাদের কিছু বাই ডিফল্ট ফোল্ডার এখানে তৈরি হয়ে আছে, যেমন 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, এগুলো কিন্তু অটো চলে আসে। তো আমি চাইলে এখানে একটা ক্লিক করে দিলে এটা উপরে চলে যাবে। অনেক সময় এরকম আপনাদের হাইড হয়ে থাকবে, আপনারা খুঁজে পাচ্ছেন না, এরকম অনেকের প্রবলেম হয় যে ভাই এটা আমি আমার ফোল্ডার গুলো নাই, হারিয়ে গেছে। সো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো থেকে কি করবেন, ডাউন অ্যারো করে দিবেন, তাহলে হয়ে যাবে। আবার আপনারা চাইলে এখান থেকেও কিন্তু দেখেন ফোল্ডার গুলো এখানেও সাজানো আছে। তো এখান থেকে গিয়েও আমি দেখতে পারবো আমার এর আন্ডারে সাব ফোল্ডার কি আছে। এই দেখেন ডেস্কটপের ভিতরে যা ফাইল আছে সবগুলো শো করছে। সো আমরা মূলত সেভ করে থাকি সি ড্রাইভটাকে। সি ড্রাইভে আপনারা কোনো ফাইল সেভ করবেন না, গুরুত্বপূর্ণ ফাইল সি ড্রাইভে রাখবেন না, এবং গুরুত্বপূর্ণ ফাইল ডেস্কটপে রাখবেন না। অর্থাৎ আমরা যদি এগুলোকে একটু ভাবে দেখাই, এই যে কুইক অ্যাক্সেসে দেখেন, কুইক অ্যাক্সেসে যেগুলো আছে এখানে কোথাও আমরা রাখবো না। ডেস্কটপের মধ্যে গুরুত্বপূর্ণ ফাইল রাখবো না, যে ফাইলটা আমার মানে হারিয়ে গেলে আমার ক্ষতি হয়ে যাবে বা আমি কষ্ট পেতে পারি, এরকম ফাইল রাখবো না। সো এখানে আমার ড্রাইভ গুলো আছে, যেমন দেখেন আমরা সচরাচর আমাদের ড্রাইভ গুলোর নাম থাকে লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ডি, লোকাল ডিস্ক সি। যেমন দেখেন আমার দুইটা, একটা ফাইল হাবিবুর শাওন নামে করা আছে, একটা আপনি চাইলে এই সরি এটা ফাইল না, এগুলো হলো আপনার ড্রাইভ গুলো। তো আমরা চাইলে এগুলোর নাম চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমি এটার নাম চেঞ্জ করবো, এখানে রাইট বাটন ক্লিক করব, করে আমি রিনেম করতে পারি। অথবা এখান থেকে এখানে ক্লিক করে রিনেম করার জন্য আমরা F2 প্রেস করতে পারি। দেখেন উপরে ফাংশনাল কি আছে, ইএসসি F1 F2, আমরা F2 তে প্রেস করলে দেখেন রিনেমের অপশন চলে আসছে। সো এখানে যদি আমি কি লিখতে পারি, যে অল ফাইল দিলাম। আপনারা এভাবে পার্টিশন গুলোকে ভাগ করে নিন, অল ফাইল, অল সফটওয়্যার, মাই ডকুমেন্ট, এইভাবে করে রাখতে পারেন, বা আপনার নাম দিয়ে যেখানে আপনার ফাইলগুলো থাকবে। তো এটা সহজ, আমি এখানে দিলাম। দেওয়ার পর আমাকে বলবে যে অ্যাক্সেস ডিনাই করছে, ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু রিনেম দিস ডিভাইস। আমি এখানে কন্টিনিউ করব, কন্টিনিউ ক্লিক করলে আমার কিন্তু এটা রিনেম হয়ে যাবে। দেখেন অল ফাইল দিয়ে রিনেম হয়ে গিয়েছে। ওকে, আশা করছি এই বেসিক বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরেও আরো বিষয় আছে, লম্বা হয়ে যাবে বেশি কথা বলতে গেলে। এখন আমরা একটু স্টার্টের ভিতরে যাব, ক্লাস একেবারে শেষের দিকে আজকে। তো এটা বিষয় নিয়ে আমাদের ধারণা সবার ক্লিয়ার আছে। আমরা একটু সেটিং এ যাব, আজকে একটু স্টার্ট করে দিই। সেটিংস এর ভিতরে গিয়ে আমরা যে বিষয়গুলো পাবো, সবার প্রথমে হচ্ছে সিস্টেম। সিস্টেমে আমরা একটু যাব। তো সিস্টেমে গেলে আমরা চলে যাব কোথায়, ডিসপ্লেতে। এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের যেগুলো জরুরি সেগুলো আমরা জানবো। তো ডিসপ্লেতে গেলে গিয়ে দেখেন প্রথমে রয়েছে কি, এখানে ডিসপ্লে কালার, তারপর দেখা যাচ্ছে নাইট লাইট। তো আমি যদি নাইট লাইটটাকে অন করে দেই, তো এটার মূলত কাজটা কি, আপনার ব্রাইটনেসটা কমিয়ে দিবে, একটা আলোটা আপনার চোখে যাতে কম লাগে এরকম একটা ভাব নিয়ে আসবে। মানে আপনার যদি লাইট বন্ধ, আমরা সাধারণত কি করি রাতের বেলা যখন কাজ করি, কম্পিউটার স্ক্রিনটা অন থাকলে আলোটা অনেক বেশি ছড়ায়। তো নাইট লাইটটা দিলে কি হবে, আলোটা ছড়াবে না। ওকে, আমরা এটাকে অফ করে রাখছি। তো নাইট লাইট সেটিং, আমরা চাইলে এটাকে সেটিংটা অটো করে দিতে পারি। যেমন দেখেন এখানে স্ট্রেংথটা কেমন হবে,
তারপরে আমরা শিডিউল করে রাখতে পারি যে শিডিউল নাইট লাইট, এটা অন করে দিলাম, দেওয়ার পর কয়টা থেকে কয়টা, সানসেট টু সানরাইজ। ঠিক আছে, অর্থাৎ সূর্যাস্ত থেকে শুরু করে আমরা সূর্যোদয় পর্যন্ত অটোমেটিক টাইম দিয়ে দিয়েছে যে 6টা 32 থেকে 5টা 30 পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 6টা 32 থেকে 5টাতেই অটো হয়ে যাবে। আমার এটা সেট আপ করা লাগবে না, আপনি আওয়ারলিও সেট করতে পারবেন। ওকে, সেখানে আমি এখানে ক্লোজ করে দিই। এটা আমাদের সবার প্রয়োজন হয় না, যাদের চোখের সমস্যা আছে। এরকম অনেক মানুষ আছে যাদের ব্রাইটনেসটা চোখে নিতে পারে না, কিন্তু তারা কম্পিউটারে কাজ করতে হয় আমাদের। সেক্ষেত্রে আমাদেরকে এই সুযোগগুলো দিয়েছে যাতে আমরা এখানে কাজ করতে পারি। কালার প্রোফাইল আছে, এটা গুরুত্বপূর্ণ নয় এখন। তারপর হচ্ছে উইন্ডোজ এইচডি কালার। সো উইন্ডোজ এইচডি কালার সেটিং এ গেলে আমরা এখানে কিছু সেটিং পাবো। সো এখানে কিছু বিষয় বাই ডিফল্ট এখানে আছে, সো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। ওকে, এখান থেকে আমরা ব্যাক করছি। ওকে, তারপরে আসেন এখন স্কেল এন্ড লেআউট। এটা একটু গুরুত্বপূর্ণ। চেঞ্জ দা সাইজ অফ টেক্সট অ্যাপস এন্ড আদার আইটেম। তাহলে দেখেন এখানে রিকমেন্ড করছে আমার 100%। অর্থাৎ হলো আমার যে টেক্সটের সাইজ গুলো আছে আমি চাইলে এগুলোকে বড় ছোট করতে পারবো। আমাদের অসংখ্য এমন মানুষ আছেন যাদের চোখের সমস্যা আছে, আমাদের পাওয়ার চশমা ইউজ করতে হয়। সো পাওয়ার চশমা আমাদের, আমরা জানি যে উত্তল লেন্স অবতল লেন্স আছে। সো যাদের কাছে দেখার সমস্যা, কাছের লেখাগুলো দেখতে পারেন না মোটামুটি 1 থেকে 1.5 ফিটের মধ্যে, তাদের জন্য প্লাস পাওয়ার ইউজ করতে হয়। সো আমাদের চশমার দোকান আছে, পাওয়ার সেটিং এর কাজ আমি নিজেও জানি, নিজেও করি মাঝে মধ্যে। সো এটা ব্যাপারে একটা ভালো ধারণা আছে। সো আমাদের এই লেখাগুলো, এই ছোট লেখাগুলো আমরা তখন দেখতে পাই না, আমাদের যখন কাছে দেখাটা সমস্যা হয়, প্লাস পাওয়ারের ক্ষেত্রে সমস্যা হয়। তখন আপনারা চাইলে এই কম্পিউটারের, ধরেন যে আপনার কাছে চশমা হারিয়ে গেছে বা আপনি চশমা ছাড়াই কম্পিউটার চালাতে যাচ্ছেন, তো এখান থেকে আপনি কি করতে পারবেন, এটা স্কেলটাকে বাড়িয়ে দিতে পারবেন। আমি যদি এখানে 125% করি, ঠিক আছে, তাহলে দেখেন আমার সবগুলো চেঞ্জ হয়ে গেল। দেখেন এখন কিন্তু আমার সবকিছু কি হয়ে গেল, বড় হয়ে গেল। সো আমাদের এটা অনেক সময় প্রয়োজন হয়, আমরা এটা করব। সো আমাকে রিকমেন্ড করছে 100%, কম্পিউটার যেটা রিকমেন্ড করবে সেটাই করাটা ঠিক হবে। এর বাইরে যদি আপনার প্রয়োজন হয়, আপনি প্রয়োজন অনুযায়ী এটা স্কেলটাকে কমরা করতে পারবেন। অথবা অ্যাডভান্সড স্কেল সেটিং এ গিয়ে এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে কাস্টম করে নিতে পারবো। 100 থেকে শুরু করে 500 পর্যন্ত আমরা করতে পারবো। সো আমাদের যদি এরকম কারো প্রয়োজন হয় যে অনেক বড় লেখা প্রয়োজন, অনেক সময় মনিটরের উপর ডিপেন্ড করে এটা। মনিটর অনেক, আপনারা অনেক বড় মনিটর ইউজ করছেন, সেক্ষেত্রে স্কেলটা আপনাদের 100-এর নিচে নিয়ে যেতে হচ্ছে, সেটা করতে পারেন। এবং অনেকে ছোট মনিটর ইউজ করছেন, ওনার একটু স্কেলটা বাড়ানো দরকার, সেটা আমরা এখান থেকে করতে পারি। তবে আমাদের যেটা রিকমেন্ডেশন দেওয়া থাকে সেটাই ব্যবহার করাটা হলো উত্তম। তো এরকম যদি কারো প্রবলেম হয়ে যায়, যেমন দেখেন যে আপনি কাজ করতে করতে বা আপনার যে কোনো ভাবে চাপ পড়ে এরকম হয়ে গেছে, এত বড় হয়ে গেছে আপনি বুঝতেছেন না কোথায় কি করবেন, তখন আপনি এখান থেকে গিয়ে আপনার স্কেলিংটাকে ঠিক করে দিতে পারেন। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, একটু আমাকে বলবেন আপনারা এই পর্যন্ত শুনতে পেয়েছেন কিনা, যে স্কেল নিয়ে আপনাদের এই কথাটা শুনতে পেয়েছেন কিনা মনিটর 100। পর্যন্ত বলেছিলেন, ছোট মনিটর বড় মনিটর। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা তো আপনারা ক্লিয়ার যে স্কেল লেআউট সম্পর্কে আমরা জেনেছি যে আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে অ্যাডভান্স সেটিং থেকে বাড়াতে পারবো। তারপর ডিসপ্লে রেজুলেশন আছে, এটা রিকমেন্ড যেটা করবে সেটাই। এবং এর বাইরে অনেক সময় আমাদের দেখা যায় যে ডিসপ্লে রেজুলেশনটা আমাদেরকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হয়। আবার অনেক সময় আমরা দেখবো যে আমাদের ডিসপ্লেটা মনে হচ্ছে যে রেশিওটা ঠিক নেই। রেশিওটা কেমন, আপনারা দেখবেন যে আপনার আইকন গুলো একটু ডিম্বাকৃতির হয়ে গেছে, বা আপনার ডিসপ্লে লেখাগুলো একটু কেমন যেন কি মনে হচ্ছে যে তার সঠিক যে রেশিওটা সেটা নেই। তখন এখান থেকে আমরা ডিসপ্লে রেজুলেশনটা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমরা দেখতে পারি আমাদের যেটা আমাদের জন্য পারফেক্ট হয়। সো এখানে রিকমেন্ড যেটা করছে সেটা ইউজ করা বেটার হবে। এর বাইরেও আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন দেখেন ডিসপ্লে ওরিয়েন্টেশন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এটা ওরিয়েন্টেশন হলো, অনেক সময় আমাদের দেখা যায় এরকম অনেক প্রবলেম যে আপনার পুরো ডিসপ্লেটা উল্টা হয়ে গেছে। এরকম সমস্যায় কি এখনো কেউ পড়েছেন? ডিসপ্লে উল্টা হয়ে গেছে মানে এইটা দেখেন, এই ডিসপ্লে লেখাটাই উল্টা নিচে চলে আসছে, একদম উল্টে গেছে, বা ডিসপ্লেটা লম্বালম্বি হয়ে গেছে। সেটা আমরা একসময় মজা করতাম যে আমরা কন্ট্রোল অল্টার
হলে অ্যারো কি, এটা যদি একবার উপরে প্রেস করি তাহলে আমার ডিসপ্লেটা উল্টা হয়ে যাবে। সো আমি একটু যদি করে দেখাই, কন্ট্রোল অল্টার, আচ্ছা এখান থেকে ক্লিক করি। আচ্ছা আমি বাইরে গিয়ে করতে হবে এটা, আমরা একটু করে দেখি কন্ট্রোল অল্টার দিয়ে যদি। আচ্ছা এখান থেকে শর্টকাটটা কাজ করছে না। তো দেখেন এইখানে আমাদের যদি কি করি, এটা প্রোটেক্ট করে ফেলি, তাহলে আমাদের কি হয়ে যাবে, যে লম্বালম্বি হয়ে যাবে। সো এটা আমি এখন করছি না, সো আপনাদের করতে গেলে ক্লাসে ব্যাঘাত ঘটবে। সো আপনারা এটা একটু যদি এরকম হয়ে যায় তাহলে এখান থেকে এটা চেঞ্জ করবেন, এটা ল্যান্ডস্কেপ করে নেবেন। ঠিক আছে, প্রোটেক্ট হয়ে গেলে এরকম লম্বালম্বি হয়ে যাবে। তারপর ল্যান্ডস্কেপ ফ্লিপড হলে আপনার উল্টা হয়ে যাবে, প্রোটেক্ট ফ্লিপড হলে উল্টা হয়ে যাবে। সো আমি এটাকে ল্যান্ডস্কেপ মোডে রাখবো। তারপর এখানে মাল্টিপল ডিসপ্লে একটা বিষয় আছে, সেটা হলো আমরা যদি একের অধিক ডিসপ্লে এখানে অ্যাটাচ করতে চাই, অনেক সময় আমরা প্রজেক্টর ইউজ করি, সেখান থেকে আমরা কি করতে পারি, উম, যে কিছু কিছু ডিসপ্লে আছে যেগুলো ওল্ড ভার্সন ডিসপ্লে, সেগুলো আমাদের অটোমেটিকলি কানেক্ট হবে না, তখন এখান থেকে ডিটেক্ট করতে হয়, আমাদের ডিটেক্ট করে নিয়ে এটাকে কি করতে হয়, কানেক্ট করতে হয়। তারপর অ্যাডভান্স ডিসপ্লে সেটিং আছে। সো এখানে আমাদের কিছু বিষয় আছে, যেমন আমরা কি করতে পারি, যে এই যে রেটটা আছে, সেখানে মোটামুটি যা আছে বাই ডিফল্ট আছে, এখানে আমাদের চেঞ্জ করার কোনো কিছু প্রয়োজন নেই। ডিসপ্লে যদি আমাদের একের অধিক থাকতো সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লেটা চুজ করে নিয়ে আমরা এখানে কিছু কাজ করতে পারতাম। ওকে, আমরা এখান থেকে ব্যাক দিচ্ছি। তারপর আছে গ্রাফিক্স সেটিং, আমরা যদি গ্রাফিক্স সেটিং এ যাই, এটা আমরা দেখেছি অলরেডি, যে মাইক্রোসফট স্টোর অ্যাপ। সো গ্রাফিক্সটার জন্য আমাদের হলো আমাদের গ্রাফিক্স ড্রাইভার দিতে হয়, বা মাদারবোর্ডের গ্রাফিক্স ড্রাইভার থাকে, আবার অথবা অনেক সময় আমরা কি করে থাকি, যে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ইউজ করি। সেক্ষেত্রে আমাদের গ্রাফিক্সে কিছু সেটিং এর বিষয় থাকে। তো এটা আমাদের যেহেতু সবাই আমরা এটা প্রয়োজন হয় না, সো এটা নিয়ে আমাদের আপাতত মাথা না ঘামালেও চলবে। সো ওকে, এই ছিল আমাদের মোটামুটি এখানকার বিষয়গুলো, যে ডিসপ্লের বিষয়গুলো, যে আমরা এটা এইভাবে করতে পারি। এর বাইরে আমাদের সাউন্ড আছে, তারপরে নোটিফিকেশন আছে, তারপরে ফোকাস অ্যাসিস্ট আছে। আমরা এগুলো আস্তে আস্তে জানবো। তার মধ্যে আমরা একটা বিষয় জেনে ফেলি, সেটা গত ক্লাসে আমরা দেখেছিলাম, আমাদের সম্ভবত হাবিব ভাই, হাবিব ভাই কি আছেন ক্লাসে? জি, হাবিব ভাই কি ক্লাসে আছেন? ওকে, উনি নেই। উনি থাকলে এটা বিষয়টা কন্টিনিউ করতাম। সো ওকে, আমরা ক্লাসটাকে আজকে লম্বা করছি না। আশা করছি আজকের যে ক্লাসটা হয়েছে এখান থেকে আপনারা অনেকগুলো বিষয় আপনারা জানেন, আবার যারা জানেন না তারা অনেকগুলো বিষয় জানলেন। সো একেবারে বেসিক লেভেলে ক্লাস এগুলো, আমরা বেসিক থেকে যেহেতু বিষয়গুলো শেখার চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি, যার কারণে আপনাদের অনেকের কাছে এই ক্লাসগুলো বোরিং লাগতে পারে। সো বিষয়গুলো বোরিংলি না নিয়ে একটু চিন্তা করবেন যে এখান থেকে আরো কি অ্যাডভান্স আমি শিখলাম, একটা ওয়ার্ড যদি শিখেন এটা আপনাদের কাজে দিবে আশা করছি। মানে অ্যাটলিস্ট আর কিছু না হোক, আমি আশা করছি আজকে ক্লাসে আপনার মাউসের ব্যবহারটা হলেও শিখতে পেরেছেন। সো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সেশন এখানে শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। ধন্যবাদ।